হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা নিট 2026 দিচ্ছ তোমরা অলরেডি জেনে গেছো যে নিটে রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু বের হয়ে গেছে। এবার এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা তো শুরু করবে, কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করার সময় হাতে কিছু ডকুমেন্টস রাখতে হবে, ঠিক আছে? সেই ডকুমেন্টস গুলো কি কি সেটা আমরা দেখবো, কারণ সেই ডকুমেন্টস গুলো যদি তোমার কাছে না থাকে, তুমি যদি সেগুলো নিয়ে না বসো, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ তোমার কমপ্লিট হতেই পারবে না। তো চলো আমরা দেখি, আর তার সাথে না এই লাইভ ফটোগ্রাফের ব্যাপারটাও বলবো। এই লাইভ ফটোগ্রাফ কিন্তু এবছরে নতুন, এটা আগের বার অব্দি ছিল না। এটা নিয়ে তোমাদের একটা কনফিউশন আছে, এটাও বলে দেবো। আচ্ছা, তো দেখো কি কি আমাদের হাতে রাখতে হবে। তো প্রথমত হচ্ছে যে এই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ঠিক আছে? তার মানে তুমি বুঝতেই পারছো, তোমাকে দোকানে যেতে হবে, স্টুডিওতে, সেখানে গিয়ে তোমাকে তোমার এখনকার সময়ের ফটোগ্রাফ তুলতে হবে, ঠিক আছে? আর কিরকম ফটোগ্রাফ হবে? পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু হবে। এইটা কিন্তু তোমরা কখনোই মোবাইলে নিজে নিজে পাকামো করে তুলো না, কারণ সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তোমাকে প্রপার স্টুডিওতে গিয়ে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তুলতে হবে। এবার সেটা কালারে হতে পারে, আবার ব্ল্যাক এন্ড হোয়াইটও হতে পারে। আমি তোমাকে অলওয়েজ বলবো কালার ফটো তোলো। অলওয়েজ তোমাকে আমি বলবো কালার ফটো তোলাই তোমার উচিত, তাই ব্ল্যাক এন্ড হোয়াইটের তলায় আমি আন্ডারলাইন করলাম না। এবং সেই ফটোটাতে কিরকম হবে? তোমার ফেস যেন 80% দেখা যায়, তোমার মুখটাই যেন বেশি হয়, গলাটা একটু ছোট হলেও হবে, তো মুখটাই মেইন ফোকাস যেন থাকে। মাস্ক কিন্তু পরে ফটো তুলবে না। এবং তোমার কান যেন সেখানে ভিজিবল থাকে, তোমার কান যেন দেখা যায়। আর অবশ্যই কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট থাকে, সেটা কিন্তু তুমি স্টুডিওতে বলে দেবে। এবারে হচ্ছে যে এই যে ফটোগ্রাফটা তুমি তুললে সেটা তোমার জেপেগ ফরম্যাটে থাকতে হবে, এবং সাইজ হতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে। এবার তোমার হয়তো মনে হতে পারে যে ম্যাম আমি এগুলো বুঝতে পারছি নাকি। তোমার এগুলো বোঝার দরকার নেই, তুমি স্টুডিওতে গিয়ে ডাইরেক্ট ওই কাকুকে বলবে যে কাকু আমার জেপেগ ফরম্যাটে ফটো লাগবে, 10 থেকে 200 কেবির মধ্যে যেন ফটো সাইজ হয়, মানে মিনিমাম 10 কেবি আর ম্যাক্সিমাম 200 কেবি। তো এরকম একটা ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনি আমার তুলে দিন, যেখানে 80% আমার ফেস থাকবে, এবং এটা কালার ফটো হবে, আর আমার কান যেন দেখা যায়। ক্লিয়ার? এর সাথে তোমাকে আমি বলবো তুমি পোস্টকার্ড সাইজ ফটো কিন্তু তুলে রাখবে, যেটা 4 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি সাইজ হবে, এবং সেটা তোমার জেপেগ ফরম্যাট সেম হবে, এবং 10 থেকে 200 কেবি হবে। এরকম কিন্তু ফটো তোমাকে তুলতে হবে, ঠিক আছে? পোস্টকার্ড সাইজ ফটো তুলবে, তো একই সাথে একবারই স্টুডিওতে গিয়ে দু রকমের ফটো তুমি করে নিচ্ছ, একটা পাসপোর্ট, একটা পোস্টকার্ড সাইজ, দুটোই সেম ফটো তুমি করে নিচ্ছ। মোটামুটি ফটো অনেকগুলোই হাতে রেখো, 10টা মতন ফটো করে নিও, 10টা পাসপোর্ট, 10টা পোস্টকার্ড, এটা হলে তুমি সেফ থাকবে। নেক্সট হচ্ছে তোমাকে সিগনেচার স্ক্যান করতে হবে। সিগনেচারও কিন্তু জেপেগ ফরম্যাটেই তোমাকে স্ক্যান করতে হবে, এবং সাইজ হবে 10 থেকে 100 কেবি। এবার যদি তুমি বলো যে ম্যাম সিগনেচার কিভাবে কি করতে হয় দেখিয়ে দিন, সেটা আমি তাহলে আলাদা করে একটা ভিডিওতে শুধু সিগনেচার নিয়ে দেখিয়ে দেবো। তোমার লেফট আর রাইট হ্যান্ড ফিঙ্গার গুলোর কিন্তু ইমপ্রেশন লাগবে, সাথে যেন থাম্ব ইমপ্রেশন অবশ্যই থাকে, মানে বেসিক্যালি তোমার 5টা 5টা 10টা আঙ্গুলের ইমপ্রেশন তুলতে হবে, মানে ছাপ, আঙ্গুলের ছাপ তুলতে হবে, যেটাও কিন্তু জেপেগ ফরম্যাটে থাকবে। আর যার সাইজও কিন্তু 10 থেকে 200 কেবি হতে হবে। এই আঙ্গুলের ছাপ কিভাবে তুলবে আর সিগনেচার কিভাবে করবে, এটা তুমি আমাকে যদি জানতে চাও বলো, আমি আলাদা করে ভিডিও করে দেবো। তুমি যদি কোনো ধরো ক্যাটেগরির মধ্যে বিলং করো, মানে তুমি এসসি এসটি বা ওবিসি হও, তাহলে কিন্তু তোমার ক্যাটেগরি সার্টিফিকেটও লাগবে, পিডিএফ ফরম্যাটে সেটা থাকতে হবে। 50 কেবি থেকে 300 কেবি কিন্তু তার সাইজ হবে। এছাড়া তোমার ক্লাস 10 এর একটা যে তুমি সার্টিফিকেট, মানে তুমি যে মাধ্যমিক পাস করেছো তার যে সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমার স্ক্যান করা কপি রাখতে হবে, এবং পিডিএফ ফরম্যাটে থাকবে, এবং তার সাইজ 50 থেকে 300 কেবি হবে। এবং ক্লাস 10 এর কিন্তু শুধু সার্টিফিকেট না, মার্কস কার্ডও তোমাকে রাখতে হবে, মার্কশিটও রাখতে হবে পিডিএফ ফরম্যাটে 50 থেকে 300 কেবি। এবার অনেক সময় তুমি বলো কি যে ম্যাম সার্টিফিকেট আর মার্কশিটের তফাৎ কি? মার্কশিট মানে যেখানে তোমার নাম্বার লেখা রয়েছে, মার্কস লেখা রয়েছে, আর সার্টিফিকেট মানে যেখানে তোমাকে বলা হয়েছে যে তুমি মাধ্যমিক পাস করেছো, তাহলে দুটো কিন্তু আলাদা হয়। কিছু কিছু বোর্ডের ক্ষেত্রে দুটো একসাথে হয়, তাহলে তোমাকে সেই দুটোই আপলোড করতে হবে দুবার। নেক্সট হচ্ছে যে যাদের তোমাদের ক্লাস 10 এর মার্কস কার্ড সিজিপিএ তে দেওয়া রয়েছে, তাদের কিন্তু সেটা সিজিপিএ থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, এবং সেটার জন্য কনভার্সন সার্টিফিকেট পাওয়া যায়, সেটা করে তোমাকে আপলোড করতে হবে পিডিএফ ফর্মে 50 কেবি থেকে 300 কেবি।
এটাও যদি তোমার ডাউট থাকে, তোমরা যদি কেউ হও যাদের সিজিপিএ তে মার্কস রয়েছে, যারা পার্সেন্টেজে কি করে দিতে হবে বুঝতে পারছো না, সেটাও যদি তোমার ডাউট থাকে আমাকে বলো, আমি তাহলে সেটার ভিডিও করে দেবো। এছাড়া তোমার আইডেন্টিটি কার্ড, যেটা আইডি প্রুফ, সেটার কিন্তু স্ক্যান করতে হবে অবশ্যই, এবং সেটা জেপ্যাক ফরম্যাটে, এবং সাইজ 10 থেকে 200 কেবি হতে হবে। এই কথা হলো। তারপরে হচ্ছে তোমার যদি তোমার পিডাব্লিউডি সার্টিফিকেট থাকে, পিডাব্লিউডি, পিডাব্লিউবিডি বা ইউডিআইডি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে পিডিএফ রাখতে হবে, যার সাইজ 50 থেকে 300 কেবি হতে হবে। এছাড়া অবশ্যই তোমার অ্যাড্রেস প্রুফ লাগবে, অ্যাড্রেস প্রুফও পিডিএফ ফরম্যাটে থাকবে, যেটা তোমার 50 থেকে 300 কেবি হতে হবে। অ্যাড্রেস প্রুফ তোমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুটোই কিন্তু দিতে হবে। পার্মানেন্ট মানে যে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, মানে তোমার বাবা মার আদি বাড়ি, সেটা হচ্ছে তোমার পার্মানেন্ট। আর প্রেজেন্ট হচ্ছে ধরো এই মুহূর্তে তুমি মামা বাড়িতে আছো বা কোনো কোচিং এ থাকছো, সেরকম যদি হয় সেটা প্রেজেন্ট অ্যাড্রেস। তবে আমি বলবো যে তুমি যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে, তার আশেপাশেই পরীক্ষা কেন্দ্র চাও, এক্সাম সেন্টার চাও, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটাই সবসময় দেবে। মানে পার্মানেন্ট অ্যাড্রেস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এক্সাম সেন্টার ডিপেন্ড করবে তোমার এই অ্যাড্রেস এর ওপর। ঠিক আছে? আচ্ছা, আর যদি তুমি মনে করো যে তুমি প্রেজেন্ট যেখানে আছো, ধরো প্রেজেন্ট তুমি দিল্লিতে আছো, তোমার মামার বাড়িতে থেকে পড়াশোনা করছো, সেখান থেকে নিট দিতে চাও, তাহলে তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেসও দিতে হবে, কারণ তুমি তাহলে নিশ্চয়ই নিটের সেন্টার দিল্লিতেই চাও। তো ব্যাপারটা হচ্ছে এটা, প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেসের কনসেপ্টটা বোঝো কেন চায়। তার কারণ তোমার নিটের সেন্টারটা হবে কাছাকাছি, যেখানে তুমি এখন আছো তার কাছাকাছি। তো তুমি যেখানে সেন্টার চাও সেটাই তোমার প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে তোমাকে তুলে ধরতে হবে। এবারে হচ্ছে যদি তুমি এনআরআই ক্যান্ডিডেট হও, ওসিআই হও, ফরেনার হও, সেক্ষেত্রে তোমার ফরেনার সার্টিফিকেট লাগবে ডকুমেন্টারি প্রুফ হিসেবে, আর সেটাও পিডিএফ হতে হবে 50 থেকে 300 কেবি। অনেকে বাংলাদেশি স্টুডেন্টস রয়েছে, তাদের জন্য এটা লাগবে, এটা ইন্ডিয়ানদের জন্য নয়। তারপরে হচ্ছে তোমার এই যে পয়েন্টটা, এটা অনেকে বুঝতে পারছো না যে এটা কি, যে দ্য সাইজ অফ স্ক্যান সিগনেচার অফ স্ট্রাইব। স্ট্রাইব মানে হলো এরকম যে এটা এটা তোমাদের সবার লাগবে না, এটা হচ্ছে যারা ধরো তুমি খুব অসুস্থ, বা হয়তো তুমি চোখে দেখতে পাও না, তুমি হয়তো কেউ হয়তো তোমার হয়ে পরীক্ষাটা দেবে, তোমার কোনো বন্ধু বা কেউ আছে যে পরীক্ষা দেবে, তাকে স্ক্রাইব বলে। তো তার সিগনেচারও কিন্তু লাগবে এরকম ক্ষেত্রে, 10 থেকে 100 কেবি সেটা সাইজ হতে হবে। ঠিক আছে? তো এটা তো খুবই কম জনের জন্য লাগে, তো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, যাদের লাগবে এটা তাদের কথা। এবং সেই যে স্ক্রাইব রয়েছে তার কিন্তু কোয়ালিফিকেশন সার্টিফিকেটও দিতে হবে, যেটা কিন্তু 50 থেকে 300 কেবি সাইজ হতে হবে। তাহলে এই পয়েন্টটা হলো স্ক্রাইবদের জন্য, এটাও স্ক্রাইবদের জন্য। এবং তোমাকে একটা আন্ডারটেকিং ফর্ম ফিল আপ করতে হবে 50 থেকে 300 কেবি যার সাইজ হবে, সেটা হচ্ছে যে তুমি অ্যালাউ করছো ওকে স্ক্রাইব হিসেবে সেরকম। মানে ধরো তোমার বন্ধু আহ, রাম রাম যাচ্ছে তোমার স্ক্রাইব হিসেবে, তো তুমি যে স্ক্রাইব হিসেবে রামকে দায়িত্ব দিচ্ছ, তার জন্য একটা সার্টিফিকেট তোমাকে দিতে হবে, সেটারও 50 থেকে 300 কেবি সাইজ হতে হবে। এবং স্ক্যান একটা আইডেন্টিটি প্রুফ লাগবে হচ্ছে তোমার 50 থেকে 300 কেবি একটা সাইজ হতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্ক্রাইবের না, এটা তোমার তোমার আইডেন্টিটি প্রুফ, তোমার যে আইডেন্টিটি প্রুফ সেটার সাইজ হতে হবে হচ্ছে 50 থেকে 300 কেবি, 50 টু 300 কেবি সাইজ হতে হবে তোমার আইডি কার্ডের। ঠিক আছে? আর হচ্ছে যে এটা হলো কি, এটা হলো তোমার যে স্ক্রাইব রয়েছে তাকে যে তুমি দায়িত্ব দিয়েছো, তো তোমার কিছু ফিজিক্যাল লিমিটেশন রয়েছে না, মানে তোমার কি প্রবলেম রয়েছে, কেন তুমি স্ক্রাইব কে দিলে, তো সেটাও কিন্তু তোমাকে একটা সার্টিফিকেট করে দিতে হবে, যেটা 50 থেকে 300 কেবি সাইজ হবে। বুঝতে পারলে? তাহলে যেখানেই তুমি এই স্ক্রাইব কথাটা পাচ্ছ বা ফিজিক্যাল লিমিটেশন পাচ্ছ, সেই ব্যাপারটা তুমি এখন ইগনোর, বেশিরভাগ বাচ্চা তোমার ইগনোর করবে আমি জানি, কারণ তোমাদের বেশিরভাগেরই এই সমস্যাটা নেই। যদি কেউ আমার ভিডিওটা দেখছো যার সমস্যা রয়েছে, যে নিজে পরীক্ষা দিতে পারবে না, তার ক্ষেত্রে এই স্ক্রাইবের পয়েন্টগুলো মাথায় রাখা জরুরি। নেক্সট হচ্ছে যে এইবার হলো তোমার এখানে একটা বড় প্রবলেম হয়ে গেছে, প্রবলেম বলতে লাইভ ফটোগ্রাফ। ম্যাম লাইভ ফটোগ্রাফ কি? দেখো লাইভ ফটোগ্রাফটা এবছর নতুন অ্যাড হয়েছে। এটা হচ্ছে যে যখন তুমি ফর্ম ফিল আপ করবে, তখন তোমাকে, তুমি যে ফর্ম ফিল আপ করছো সেই অবস্থায় তোমার একটা ফটোগ্রাফ তোলা হবে। এবার সেটা তোমার যে ডিভাইস থেকে তুমি ফর্ম ফিল আপ করছো, আমি তোমাকে সবসময় বলবো যে কম্পিউটার থেকে ফর্ম ফিল আপ করতে, সব সময়। মোবাইল থেকে ফর্ম ফিল আপ করাটা ভীষণ বোকামির কাজ, আমি জানি না মোবাইল থেকে ফর্ম ফিল আপ আদৌ হয় কিনা, হলেও সেটা করা উচিত না। কম্পিউটার থেকে অলওয়েজ ফর্ম ফিল আপ করবে। তো সেই সময় কম্পিউটারের যে ওয়েব ক্যামটা রয়েছে সেটা টুক করে চালু করে দেবে, তবেই তোমার লাইভ ফটোগ্রাফ ডাইরেক্ট উঠে যাবে। আর যাদের সেটা নেই, সেক্ষেত্রে কিন্তু ফর্মের পাশে একটা কিউআর কোড থাকবে, সেটাকে স্ক্যান করে তবে তোমার ফটোগ্রাফ জমা করতে হবে। তো এটা এবছরের নতুন একটা দিয়েছে, যে তুমি যেই অবস্থায় আছো সেই অবস্থার তোমার ফটো কিন্তু ফর্মে উঠে যাবে। তো এটা
নিয়ে অত ঘাবড়ানোর কোনো কারণ নেই। তুমি যেখানে যেই সিস্টেমে বসে করছো সেই সিস্টেমই তোমার এই ফটোগ্রাফটা তুলে দেবে। এবার যদি তোমার মনে হয় যে এই যে ফটোগ্রাফটা এটা তুমি তুলতে পারছো না, লাইভ ফটোগ্রাফ তুমি তুলতে পারছো না, যদি সেরকম তোমার হয়ে থাকে, তাহলে আমি তোমাকে এটা নিয়ে বড় ভিডিও করে দেবো। মানে যদি তুমি চাইছো যে ম্যাম লাইভ ফটোগ্রাফ কিভাবে এক্সাক্ট তুলবো, আপনি একটা ভালো করে ভিডিও করে বলে দিন, সেটা আমার কমেন্টে জানিও, আমি তাহলে বড় ভিডিও করে তোমাকে দেখিয়ে দেবো। আর এখানে আরেকটা কথা যেটা রয়েছে, লাইভ ফটোগ্রাফ কিন্তু তোমাকে ম্যাচ হতে হবে তোমার আধার কার্ডের সাথে। আধার ডেটাবেসে যেন তোমার ফটোগ্রাফ ম্যাচ থাকে। দেখো এর থেকে কিন্তু ওরা বলে দিচ্ছে যে তোমার যেন আধার কার্ডও প্রেজেন্ট ফটো নিয়েই হয়। কারণ তোমাদের বারবার করে দেখবে আমি একটা কথা বলতাম যে আধার কার্ড আপডেট করো, আধার কার্ড আপডেট করো, যেখানে তোমার প্রেজেন্ট ফটোগ্রাফ থাকে। প্রেজেন্ট মানে 1-2 বছর আগের হলেও হয়, কারণ 1-2 বছর আগে তুমি যেরকম দেখতেছিলে নিশ্চয়ই এখনো সেরকমই দেখতে রয়েছে, খুব একটা তো পরিবর্তন হয় না। কিন্তু তুমি যদি ক্লাস 2 এর ফটো আধার কার্ডে দিয়ে থাকো সেটা নিশ্চয়ই এখন হবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার লাইভ ফটোগ্রাফের সঙ্গে আধার ফটোগ্রাফ মিলবে না, তখন কিন্তু তোমার ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই জন্য এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে আধারের সাথে যেন তোমার ফটোগ্রাফ মেলে। তাই যাদের খুব পুরনো রয়েছে তারা এই মুহূর্তে আধারকে আপডেট করো রিসেন্ট কার ফটোগ্রাফ দিয়ে। আরেকটা কথা হচ্ছে এখানে ভ্যালিড ফটো আইডি প্রুফ তোমরা অনেক সময় জিজ্ঞেস করো যে কি কি হতে পারে। দেখো আধার কার্ড তো আমি বলবো যে নিটের জন্য আধার কার্ডটাকে ম্যান্ডেটারি ফর্মেই প্রায় বলা যেতে পারে, মানে এটা প্রচন্ড পরিমাণে প্রয়োজন আধার কার্ড। স্টিল যাদের থাকছে না তারা ভোটার আই কার্ড, ক্লাস 12 এর অ্যাডমিট কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক উইথ ফটোগ্রাফ, পাসপোর্ট অথবা অন্যান্য আইডেন্টিটি কার্ডও কিন্তু ইউজ করতে পারো, যেগুলো গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা এবং যেখানে কিন্তু তোমার ফটো থাকবে। অবশ্যই যেন এখানে তোমার ফটো থাকে। আর এজ প্রুফ হিসেবে অনেক সময় তোমরা জিজ্ঞেস করো ম্যাম এজ প্রুফ হিসেবে কি দিতে হয়, বার্থ সার্টিফিকেট দিতে পারো বা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড দিতে পারো বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে পারো, যেখানে তোমার এজটা লেখা রয়েছে, ঠিক আছে, এজটা যেখানে মেনশন রয়েছে। আশা করি প্রপার ডকুমেন্ট কি কি তোমায় লাগবে এটা তোমাকে আমি বোঝাতে পারলাম। তো এই কটা ডকুমেন্ট নিয়ে তোমাকে বসতে হবে হচ্ছে ফর্ম ফিল আপ করার সময়। এবারে ভাঙা ভাঙা ভিডিও যদি চাইছো যে ম্যাম ফটোগ্রাফের এক্সাক্ট কিভাবে কি করতে হবে বুঝিয়ে দিন, বা সাইন কিভাবে করব, বা হাতে থাম্ব ইমপ্রেশন কিভাবে নেব, বা এই লাইভ ফটোগ্রাফ, সেগুলো যদি চাইছো আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমার কমেন্ট গুলো দেখে আমি আলাদা আলাদা করে ভিডিও নিশ্চয়ই করে দেবো। তুমি যদি নিট 2026-এ আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, ইউ ক্যান এনরোল মাই ব্যাচ। ব্যাচের ডিটেলস আমি ফার্স্ট পিন কমেন্টে তোমাকে দিয়ে দিচ্ছি।